তাহলে আমরা যেটা করতে চাইছিলাম যে ফিল্ড পোটেনশিয়ালটার একটা অল্টারনেটিভ প্রসেস করতে চাইছিলাম, ডাইপোলের জন্য ফিল্ড পোটেনশিয়াল নির্ণয়। তাহলে আমাদের এটা মনে হয় একটা ডাইপোল। এই যে একটা পয়েন্ট, জেনারেল পয়েন্ট। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা একটা জেনারেল পয়েন্ট। এখানে একটা মাইনাস কিউ পয়েন্ট আছে, আধান আছে, এখানে প্লাস কিউ আধান আছে। এইটা ক্যালকুলেশনটা খুব সহজ, কিন্তু অ্যাপ্রক্সিমেশনটা একটু বেশি আছে। এটা আর কমার থিটা পয়েন্ট, পি পয়েন্ট এখানে। ওকে, তাহলে দেখ, আমি এদিকের ডিস্টেন্সটা সাপোজ মাইনাস থেকে যেটা সেটা আর ওয়ান ধরে নিলাম, আর প্লাস থেকে যে ডিস্টেন্সটা সেটা আর টু ধরে নিলাম, আর এই ডিস্টেন্সটা আর ধরে নিলাম, এই অ্যাঙ্গেলটা থিটা। দেখ, প্রথমে আমি এখানে অ্যাজাম্পশন করবো, ওইখানে অ্যাজাম্পশন ধরা আছে, কিন্তু ওইখানে অ্যাজাম্পশনটা একবার লাস্টে ধরেছিলাম আর ভেরি ভেরি গ্রেটার দেন এল করে। তাহলে যদি এই এলটা তো খুব ক্ষুদ্র বলা আছে, তাহলে এল যদি খুব ক্ষুদ্র হয় তুই বুঝতে পারছিস এই অ্যাঙ্গেলে যদি থিটা হয় আমি এই অ্যাঙ্গেলটাকে থিটা বলতে পারবো। মানে এই লাইনগুলোকে প্রায় আমি প্যারালাল ধরতে পারি, এই দুটো লাইনকে। কারণ কি, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা খুব কাছাকাছি। দুটো পয়েন্ট যদি খুব কাছাকাছি হয় এদের মধ্যে ইনক্লিনেশনটা খুব একটা পার্থক্য হবে না, দুটো অ্যাঙ্গেলকে আমি থিটা ধরতে পারি। এবার দেখ, এই পুরোটা যদি টুয়েল হয়, এইখান থেকে এটা কত, টুয়েল। এবার দেখ, আমি এখানটা লম্ব ড্র করে দিচ্ছি, এইখান থেকে একটা এর উপরে লম্ব ড্র করে দিচ্ছি। তাহলে কি হবে, এইটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এটা আমি যদি বলি এ বি, এটা এন, তাহলে বিএন যে লম্বটা টানার ফলে এই এ বি এন একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, যার এই কোণটা থিটা। আর এই এ বি বাহুটা যদি টুয়েল হয় তাহলে এন বাহুটা কত হবে বলতে, টুয়েল কস থিটা। দেখ, আমি ভেক্টর রূপাংশ বিভাজন ভাবতে পারি, এদিকটা টুয়েল হলে তাই এদিকটা হবে টুয়েল কস থিটা, টুয়েল কস থিটা। এবার দেখ, এই এনপি আর বিএন, এনপি আর বিপি সমান, কারণ এখানে লম্ব টেনে দিয়েছি। তাহলে লম্ব টেনে দিলে কি হবে, এই এনপি আর এই বিপি প্রায় ইকুয়াল হয়ে যাবে। তাহলে এনপি আর বিপি যদি প্রায় ইকুয়াল হয়ে যায়, তাহলে আর টু আর আর ওয়ান এর মধ্যে পার্থক্য কত বলতে, টুয়েলভ কস থিটা। এবার দেখ, এইটা তো আর টু পুরাটা, আর এই পুরাটা আর ওয়ান। তাহলে আর ওয়ান এর থেকে এইটুকু আমি বাদ দিয়ে দিয়েছি, এই এই এনটা বাদ দিয়ে দিয়েছি, এন। কারণ এনপি আর বিপি সমান তো, তাহলে এনপি সমান আর টু আমি বলতে পারি। দেখ, এনপি আর বিপি সমান হলে এনপি সমান আর টু বলতে পারি। তাহলে এই আর টু এবং তার সঙ্গে যদি আমি টুয়েলভ কস থিটা যোগ করি, তাহলে সেটা আর ওয়ান। কারণ এই পুরোটা ছিল আর ওয়ান, আবার এই পুরোটা কত, টুয়েলভ কস থিটা আর টু। তাহলে এখানে আমি একটা রিলেশন আমি পাচ্ছি যে আর টু প্লাস টুয়েলভ কস থিটা টু আর ওয়ান। এটা সবাই বুঝলি না, বুঝলে বল। তাহলে আর টু মাইনাস আর ওয়ান, টুয়েলভ কস থিটা। আচ্ছা, আর ওয়ান আর টু গুণফল যদি আমি নিই কত হবে, দেখ সেটা আমি প্রায় ইকুয়ালস টু অ্যাপ্রক্সিমেটলি আর স্কয়ার বলে দিতে পারি। কেন না, এই যে আর টু মাইনাস আর ওয়ান যেটা টুয়েলভ কস থিটা বলছি, এটা ভেরি স্মল, খুব ক্ষুদ্র হবে, কারণ এল তো খুব ক্ষুদ্র। তাহলে এল যদি খুব ক্ষুদ্র হয়, আর টু মাইনাস আর ওয়ান সমান যে টুয়েলভ কস থিটা ধরেছি, এটা খুব ক্ষুদ্র হবে এবং থিটাটাও কম হবে, এই থিটা অ্যাঙ্গেলটা খুব একটা বেশি হবে।
তাহলে এই এল এবং থিটা এগুলো যদি ক্ষুদ্র হয়, কম হয়, তাহলে R2 মাইনাস R1 কম হবে। R2 মাইনাস R1 যদি কম হয়, এটাকে আমি অ্যাপ্রক্সিমেটলি R স্কয়ার ধরে নিই। যদি এখন থিটার উপর ডিপেন্ডেন্ট নয়, মূলত এলটার উপর ডিপেন্ডেন্ট, মূলত এলটা, থিটাটা বলার দরকার নেই, মূলত এলটা, থিটাটা বলে আরো কমপ্লিকেটেড আসবে বিষয়টা। তাহলে R2 মাইনাস R1 এটা এটা ক্ষুদ্র হবে খুব, কারণ এলটা খুব ক্ষুদ্র আমি বলতে পারি। তাহলে এলটা যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে R2 আর R1 কে আমি প্রায় সমান ধরতে পারি, মানে R1 R2 প্রায় ইকুয়ালস টু R স্কয়ার। এই দুটো এজাম্পশন এখানে ধরতে হবে প্রথমে। ফার্স্ট এজাম্পশন কি না, এল খুব ক্ষুদ্র হওয়ার জন্য এই দুটোকে আমি থিটা বলতে পারি, ইনক্লিনেশনের খুব একটা পার্থক্য নেই। আরেকটা এজাম্পশন হচ্ছে কি না, যেহেতু এল খুব ক্ষুদ্র, তাহলে R2 আর R1 এর যে ডিফারেন্সটা সেটা খুব কম, তাহলে সেটাকে প্রায় ইকুয়ালস টু R স্কয়ার বলে দিতে পারি। এই দুটো এজাম্পশন যদি আমি নিই, তাহলে ক্যালকুলেশনটা খুব সহজ হয়ে যাবে। এই এজাম্পশন গুলো ওখানেও আছে, নাহলে দুটো দুটো একই রেজাল্ট আসতো না। কিন্তু ওখানের এজাম্পশন গুলো থাকলেও এজাম্পশন গুলা ম্যাথামেটিক্যালি এমন ভাবে ধরা হয়েছে, অতটা বোঝা যায়নি। শুধুমাত্র লাস্টে এজাম্পশনটা একবারই ইউজ করা হয়েছে যে এল ইজ ভেরি ভেরি লেস দেন আর। তাহলে আমরা এল স্কয়ার বাই আর স্কয়ারটাকে নেগলেক্ট করেছি ভেরি ভেরি লেস দেন 1 হওয়ার জন্য। সেম জিনিসটা এখানেও অ্যাপ্লাই করা হচ্ছে, বাট একটু অন্যভাবে অ্যাপ্লাই করছি। এইবারে দেখ, আমি যদি পোটেনশিয়ালটা ক্যালকুলেট করি, কত হবে এখানে নেট পোটেনশিয়াল কত হবে বল? 1/4πε0 কমন থাকবে, তাই তো? এবার দেখ, মাইনাস কিউর জন্য কত হবে? -q/r1, আর প্লাস কিউর জন্য কত হবে? +q/r2। তাহলে আমি বলতে পারি q/r2 মাইনাস, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে মনে হচ্ছে, এটা R1 মাইনাস R2 হতো না? R1 মাইনাস R2, কারণ এদিকে R1টা আছে। যাই হোক, ব্যাপারটা কি, R1 প্লাস তাহলে q/r2 মাইনাস q/r1। তাহলে এখানে যদি আমি কিউটাকে কমন নিই, দেখ তাহলে q/4πε0 ইন্টু 1/r2 মাইনাস 1/r1। এবারে জাস্ট বিয়োগটা করে দে, q/4πε0 ইন্টু R1 মাইনাস R2 ডিভাইড বাই R1 R2। R1 মাইনাস R2 কত এই যে বের করে রেখেছি, 12 cos θ, আর R1 R2 কত? R স্কয়ার, বসিয়ে দিলে হয়ে যাবে q/4πε0 ইন্টু 2l cos θ বাই R স্কয়ার। তাহলে এইভাবে লিখতে পারি 1/4πε0, এই কিউটাকে এখানে লিখে দে, তাহলে 2ql cos θ বাই R স্কয়ার। 2ql এর জায়গায় p, 1/4πε0 ইন্টু p cos θ বাই R স্কয়ার। বুঝতে পারলে? দেখ কত সহজে চলে এলো, সিম্পল। v সমান 1/4πε0 ইন্টু p cos θ বাই R স্কয়ার। তো এইভাবে করতে পারি সেটা। এবং দেখ, একবার যখন আমরা পোটেনশিয়াল বেরিয়ে গেল, এখান থেকে ফিল্ড নির্ণয় করার কিছু ব্যাপার না, কারণ আমি রিলেশন জানি ফিল্ড পোটেনশিয়ালের, একদম ইজি। এটা সোজা তো নাকি আগের থেকে? স্যার আগের খুব সহজ। ভি সমান আমার হয়ে গেছে 1/4πε0 ইন্টু পি কস থিটা। এবার দেখ, একে যদি আমি আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে ডেল ভি ডেল আর পেয়ে যাবো। তাহলে এটা ইকুয়েশন 1। এবার বল ডেল ভি ডেল আর কত হবে? আর এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে 1/4πε0 আর 1/r স্কয়ার ডেরিভেটিভ কত? -2/r কিউব। মাইনাস, সিমিলারলি ডেল ভি ডেল থিটা কত হবে বল? শুধুমাত্র থিটার সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে 1/4πε0
cos থিটা ডেরিভেটিভ মাইনাস sin থিটা। তাহলে নিচে কি হওয়া উচিত, আর স্কোয়ার হওয়া উচিত, কিন্তু আমরা কি জানি এখানটা 1/r লাগবে, তাহলে এটা আর কিউব হবে। তাহলে দেখ আমি যদি এই মাইনাসটাকে এইদিকে নিয়ে আসি তাহলে এটা প্লাস, এই মাইনাসটা যদি এইদিকে নিয়ে আসি তাহলে এটা, তাহলে মাইনাস ডেল ভি ডেল আর কি ই আর, মাইনাস ডেল ভি 1/r ডেল ভি ডেল থিটা কি ই থিটা, তাহলে বেরিয়ে গেল ই আর সমান কত 1/4π0 ইন্টু 2p cos থিটা বাই আর কিউব, ই থিটা সমান কত 1/4π0 ইন্টু পি সাইন থিটা বাই আর কিউব। এটাই তো আমাদের বের করার উদ্দেশ্য, কত সহজে ইজিলি বেরিয়ে গেল। তাহলে এইখানে আমি বলে দিতে পারি যে এইটা হচ্ছে যে ই আর, আর এটা হচ্ছে যে ই থিটা, পারপেন্ডিকুলার টু ইচ আদার। এবারে লব্ধি যেমন করে নির্ণয় করেছিলি বাকিটা সেম, ই সমান কত হবে √/, ই আর স্কোয়ার প্লাস ই থিটা স্কোয়ার, আর tan ফাই কত হবে, এখানে যদি আমি লব্ধিটা নির্ণয় করি, এঙ্গেলে যদি ফাই ধরা হয়, সিম্পল tan ফাই এরকম নির্ণয় করেছিলাম আগেই, সমান হয়ে যাবে বল ই থিটা বাই ই আর, হয়ে যাবে 1/2 tan থিটা, আর এইটা বের করলে কত হয় মনে আছে পি বাই 4πε0 আর কিউব √3 cos স্কয়ার থিটা প্লাস 1। বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে এইভাবেও আমি পুরো পুরো জায়গাটাকে ডিসকাশন করতে পারি, বা পরীক্ষার জন্য তার করতে পারি, অসুবিধা নেই। ঠিক আছে, এবারে আমি একটা নেক্সট গুরুত্বপূর্ণ টপিক্সে চলে যাই। নেক্সট টপিক্স আমরা যেটা পড়বো যে একটা গোলকের ভেতরে এবং বাইরে সুষমভাবে, নেক্সট হবে হেডিং পার্ট, সুষমভাবে আহিত গোলীয় খোলকের সুষমভাবে আহিত গোলীয় খোলকের গোলীয় খোলকের ভেতরে ও বাইরে তড়িৎ বিভব। দেখ আমরা তড়িৎ ক্ষেত্র পাবো বলে নির্ণয় করেছিলাম, কিন্তু এখানে বিভব নির্ণয় করবো। খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট। ঠিক আছে, যেমন একটা সুষমভাবে আহিত গোলক, ঠিক আছে, রেডিয়াস আর, এখানে আমার একটা পয়েন্ট পি, পি পয়েন্টটা মনে করছি এক্স ডিস্টেন্সে আছে, আর টোটাল সুষমভাবে আহিত মানে টোটাল চার্জটা সুষমভাবে ডিস্ট্রিবিউট আছে পুরো গোলকটা জুড়ে। তাহলে পুরো গোলকটা জুড়ে যদি সুষমভাবে ডিস্ট্রিবিউট থাকে চার্জটা, তাহলে আমি ধরতে পারি চার্জ সেন্টারটা আছে সেন্টারে, বলতে পারি যে চার্জ সেন্টারটা সেন্টারে, তার মানে এই সমস্ত চার্জটা কেন্দ্রে কেন্দ্রীভূত আছে, আমি এটা ধরতে পারি এই টোটাল চার্জটা। আর টোটাল চার্জটার ইকুইভ্যালেন্ট চার্জ এখানে একটা সেন্টার একটা পয়েন্ট চার্জ হিসেবে আমি ধরতে পারি, ঠিক সেন্টারও মাসের মতো কনসেপ্ট, যেহেতু সুষমভাবে ডিস্ট্রিবিউট আছে। তাই আমি পি বিন্দুর পোটেনশিয়ালটা খুব সহজেই বের করে নিতে পারবো। দেখ ভি এট পয়েন্ট পি যদি আমি বলি কত হবে, সিম্পল বিন্দু এখানের জন্য যা হয় 1/4πε0 ইন্টু কিউ ডিভাইড বাই এক্স, এটা হয়ে যাবে 1/4 কিউ ডিভাইড বাই এক্স। এটা বাইরে ফর এক্স গ্রেটার দেন আর, আমার ভেতরে এবং বাইরে দুটোই ধর এক্স গ্রেটার দেন আর। আচ্ছা বলতে পারবি এই সারফেসে পোটেনশিয়াল কত হবে? স্যার 1/4πε0 ইন্টু কিউ বাই আর, আর হবে। এক্স এর জায়গায় আর বেশি দিলে কিউব বাই আর,
কিউ বাই আর এক্স এর জায়গায় আর বলতে এট সারফেস আমি বলতে পারি এট সারফেস এক্স ইকুয়ালস টু আর, তাহলে সেক্ষেত্রে ভি হয়ে যাবে 1/4πε0 ইন্টু কিউ ডিভাইড বাই আর। ভেতরে কত বলতে পারবি? So 1/4πε0 into Q by divide by R. ভেতরে ভেতরে সব ক্ষেত্রে সমান বেস আছে। ভেতরে পোটেনশিয়াল জিজ্ঞেস করছি। ভেতরে তো সব মানে সব স্থানেই সমান। কেন বলতে বলতে পারবি? ভেতরে সব চার্জ ডিস্ট্রিবিউশনটার জন্য হ্যাঁ, তড়িৎ বলরেখাগুলো ভেদ করতে পারবেন না। তড়িৎ বলরেখার সঙ্গে কি সম্পর্ক? হুম? ওই মানে চার্জ ডিস্ট্রিবিউশনটার জন্য কি এটা? সেটা চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য যে কোনো জায়গায় ফেলতেই হোক সেটা চার্জ ডিস্ট্রিবিউশনের জন্যই হবে, কিন্তু কারণটা কি আমি বলছি। আমার ফিল্ড পাওয়ার কারণটাই তো চার্জ ডিস্ট্রিবিউশনে বা পোটেনশিয়াল পাওয়ার যে কোনো জায়গায় হোক না, পোটেনশিয়াল আমরা কি জন্য পাই? চার্জ ডিস্ট্রিবিউশনের জন্যই পাই তো। কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে তুই যেটা বলছিস সেটা ঠিকই বলছিস যে ভেতরে ভেতরে যে পোটেনশিয়ালটা সব জায়গায় একই সমান হবে, কিন্তু আমার কোশ্চেন হচ্ছে কেন হবে? তো সমবিভব জন্য। আমি ভাবো তোর কি করে বুঝলি তুই? আচ্ছা দেখ, আমি একটা যে এক্সপ্লানেশনটা আমি তোদের এই পিডিএফটাতে করেছি আমি সেই এক্সপ্লানেশনটাকে বলি, তারপরে আবার মোর মোর ইয়েতে যাবো। দেখ আমার ভেতরে কত, ভেতরে ইলেকট্রিক ফিল্ড 0, এটা জানিস তো? এটা আমরা আগে নির্ণয় করেছি গাউসের উপপাদ্য থেকে, এটা প্রমাণিত, তাই তো? যে গোলীয় খোলকের ভেতরে তড়িৎ প্রবল্য 0 হয়, E0 হয়। আর ই এর সঙ্গে ভি এর আমরা এখন রিলেশন নির্ণয় করেছি, ই সমান কত মাইনাস ডিভি ডিএক্স, বা যদি শুধু এক্স এর উপর যদি ডিপেন্ডেন্ট হয়, এটা তো। তাহলে ই সমান যদি 0 হয়, ইন্টিগ্রেশনটা কনস্ট্যান্ট হবে। হ্যাঁ, তাহলে ডিভি বাই ডিএক্স সমান 0, তাহলে ভি সমান কনস্ট্যান্ট হবে। এটা একটা এক্সপ্লানেশন আমি বলতে পারি। তার মানে ভেতরে সব জায়গায় একই হবে, এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে তো? কিন্তু ভেতরে সব জায়গায় যে একই হবে সেটা যে এই মানটাই হবে তুই কি করে বুঝবি? একই হতে পারে, অন্য মানও হতে পারে, এটা তো সারফেসের ভ্যালু। এই ভিটা 1/4π এটা তো সারফেসে, এই পয়েন্টে, এরকম কোন একটা পয়েন্ট, তাহলে সেটা সারফেসের উপরে সব পয়েন্টে তো সমান হবে বুঝতে পারছি, কিন্তু ওই মানটা যে ভেতরেও সব জায়গায় সমান হবে এটা তুই কি করে বলতে পারবো? ভেতরে সমান হবে সব জায়গায় যাই হোক, কিন্তু সে মানটা কত হবে তুই কি করে বুঝবি? কথাটা আমি কি বলছি বুঝতে পারছিস? তার দেখ আমি পারিনি। বুঝতে পারছিস? আমি বলছি ভি ইকুয়ালস টু 1/4π কিউ বাই আর, এটা কোথাও সারফেসে মতো ওই মানটা, তাহলে এই মানটা ভেতরে হবে কি? এই মানটা ভেতরে কি করে? তাহলে ভেতরে ভেতরে ধ্রুবক হবে বুঝতে পারছি, ধ্রুবক মান কি শুধু এইটাই? মনে কর এইটা ক্যালকুলেশন করে আমার 30 বেরোলো, 30 ভোল্ট, 30টা কোথায় হবে? সারফেসে হবে। তাহলে সেই 30 এবারে ভিতরে এমন হতে পারে সব জায়গায় 20, তাও তো সেটা তো ধ্রুবক, 20টাও তো ধ্রুবক 30-এর মতো। তাহলে যদি সারফেসে এটা হয় 1/4 ইন্টু কিউ বাই আর, তার মানে যে সেই মানটাই সব জায়গায় ভেতরে হবে, এটা কি করতে? দেখ এইটার একটা এক্সপ্লেনেশন, ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন এরকম ভাবে হতে পারে। ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন কি বলছিস বল? হ্যালো, স্যার যেহেতু এক্সটা এক্স প্রায় হচ্ছে এক্স সমান 8 ধরা হচ্ছে, যেহেতু
তাহলে স্যার ওইখানে তো এক্স আর এর মানটা তো প্রায় একই হচ্ছে, তাহলে এক্সটা আমার যে কোনো বিন্দু মানে ভিতরের বিন্দু যদি আমরা ভেতরে আর তো সব আরটা জায়গায় বাইরে। আর হচ্ছে না। ভেতরে তো আর হচ্ছে না, আর থেকে কম হয়ে যাচ্ছে, হুম, সারফেস হলে তো কম হয়। ভেতরেটা তো এক্স, আর বাইরে যে উপরে মানে এর উপরে রয়েছে এটা তো আর যে কোনো একটা বিন্দু যদি ধরা হয় আমাদের। কোনখানে? এইখানে আর তুই যেটা ধরবি ওইখানে বিন্দুগুলো তো সারফেসের উপরে রয়েছে। হ্যাঁ, তাহলে সারফেসের উপর আর যদি স্যার এক্স সারফেসের এক্স বিন্দুটা তো আমাদের ভিতরে রয়েছে। আমি যদি ভিতরে বিন্দু হয় কোনো, তাহলে সেই বিন্দুটা কি আর এর সঙ্গে সমান হবে? তাহলে সেটা আরের থেকে কম আর হবে? হবে না। তাহলে সেটা এই মানটা আর কি করে 30 থাকবে? সেটা যদি মনে কর আর ধরে 30 হয়, তাহলে আরের থেকে যদি আমি কম ধরি বেশি হয়ে যাবে, আর 30 থাকবে কি? তো তখন তো পায়ের মানটা চেঞ্জ হবে। এই 4 পাই আর এর মানটা কি করে চেঞ্জ হবে? আরটা তো সারফেসের উপরে পয়েন্ট, রেডিয়াসটা চেঞ্জ হবে কি স্যার করে? স্যার স্যার কিছু না, আমার ভুল ভাবা, রেডিয়াস ভুল ভাবা হয়েছিল। রেডিয়াসটা তো চেঞ্জ হবে না, রেডিয়াসটা তো কনস্ট্যান্ট বাবা। রেডিয়াসটা যদি কনস্ট্যান্ট থাকে সারফেসের উপরে তো সব বিন্দুতে পোটেনশিয়াল সেম, আটটা কি বসালে। কিন্তু ভেতরে যখন আমি পয়েন্টটা ধরবো এরকম কোন একটা জায়গায়, তখন তো সেটা আরের থেকে কম, তাহলে আরের থেকে যদি সাবট্রাক্ট হয়ে যায় এই মানটা চেঞ্জ হয়ে যাবে না? কিন্তু আমি এটা এইভাবে এক্সপ্লেন করতে পারি, দেখ এইভাবে এক্সপ্লেন করতে পারি যে এইটা তো পুরোটা তো আর, তাহলে আমি যে পয়েন্টটা ধরছি সেটা মনে কর এই সারফেসের খুব কাছাকাছি ধরলাম পয়েন্টটা এইদিকে, বা সারফেসের এইদিকে খুব কাছাকাছি ধরছি, খুব কাছাকাছি। ভেতরে ভেতরে মনে কর সারফেসটার খুব কাছাকাছি পয়েন্ট, তাহলে সেক্ষেত্রে ভিটা আমার কি হবে? 1/4πε0 ইন্টু কিউ বাই আর মাইনাস এক্স। আর মাইনাস এক্স নয়, ধর এটা সাপোজ স্মল আর ধরলাম, তাহলে এদিক থেকে যদি এক্স ডিস্টেন্স হয়, যদি এক্স ধরি আমি, এক্স না ধরলে ওয়াই ধরছি, ঠিক আছে? এই কাছাকাছি যে পয়েন্টটা, সেটা সারফেস থেকে যে দূরত্ব সেটা ওয়াই, ঠিক আছে? উপর দিক থেকে যে দূরত্বটা সেটা ওয়াই, তাহলে এই দিক থেকে দূরত্বটা কত হবে? আর মাইনাস ওয়াই। এটা ঠিক তো? ভি সমান 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর মাইনাস ওয়াই। এইবারে দেখ আমি যদি এইভাবে লিখি 1/4πε0 ইন্টু কিউ বাই, এখানে যদি আর কমন নেই, 1 মাইনাস ওয়াই বাই আর, তাই তো? এবার ওয়াই যদি আর এর থেকে খুব ক্ষুদ্র হয়, দেখ এই যে খুব কাছাকাছি পয়েন্ট হয়, খুব কাছাকাছি পয়েন্ট হয়, ভেবে দেখ তাহলে কি হবে? ওয়াই খুব ক্ষুদ্র তার তুলনায়, তাই আমি বলতে পারি যে ওয়াই ভেরি ভেরি লেস দেন আর, তার মানে ওয়াই বাই আর ভেরি ভেরি লেস দেন 1। তাহলে এটা যদি একের থেকে খুব কম হয়, তাহলে এটা প্রায় ইকুয়ালস টু 1ই বলতে পারি। ওয়াই বাই আরটা যদি একের থেকে খুব কম হয়, তাহলে সেটা বিয়োগ করে না করা সমান, তাহলে প্রায় ইকুয়ালস টু 1 বলতে পারি। তাহলে এটা যদি 1 হয়, তাহলে এটা হবে 1/4πε0 ইন্টু কিউ বাই আর। তাহলে আমি দেখতে পাচ্ছি ভিতরের খুব কাছাকাছি পয়েন্ট এইটা হচ্ছে, আর যেহেতু ভিতরে সব জায়গায় ধ্রুবক এখান থেকে পেয়েছি, তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমি এটা বলতেই পারি যে ভেতরে সব জায়গায় এইটা। ক্লিয়ার? এটা দেখ আমি একটা জিনিস পেয়েছি ভি ইকুয়ালস টু ধ্রুবক, আরেকটা পয়েন্ট আমি ধরলাম যে খুব কাছাকাছি সারফেসের খুব কাছাকাছি, তাহলে সেটা 1/4 কিউ বাই আর, কিন্তু সেটা ভেতরে সারফেসের কাছাকাছি হলেও তো ভেতরে। কিন্তু আবার এখানে আমার দেখা যাচ্ছে ভি ইকুয়ালস টু ধ্রুবক, তাহলে এইটা আর এইটা যদি সেম হয়, তার থেকে আমি কনক্লুশন দিতে পারি ভেতরে সব জায়গাতেই এইটা। বাট তবুও এখানে একটা কোয়েশ্চেন সামান্য রয়ে যাচ্ছে, যে তাহলে একটু হলেও তো কম হয়ে যাচ্ছে, তাই কি হয়? একটু হলেও তো পার্থক্য হচ্ছে, কারণ এটা তো অ্যাপ্রক্সিমেট ভ্যালু, একটা তো আমি অ্যাপ্রক্সিমেশন নিয়েছি, তাহলে অ্যাকচুয়ালি কি তাই অ্যাপ্রক্সিমেশনটাই কি এখানে জরুরি? অ্যাকচুয়ালি দেখ এটা এক্সাক্ট ভ্যালু, অ্যাপ্রক্সিমেশন নয়, এক্সাক্ট ভ্যালু।
আমি ফিজিক্যালি এটা বুঝতে পারবো, এটা এক্সাক্ট ভ্যালু। আমার এই অ্যাপ্রক্সিমেশনটা না করলেও এইটাই আসবে। এইটা আমি একটা ম্যাথামেটিক্যাল ডেসক্রিপশন বললাম, ম্যাথামেটিক্যালি এটা বোঝা যাচ্ছে। বাট এর সঙ্গে সঙ্গে আমি যদি ফিজিক্যালি এটাকে এক্সপ্লেনেশন করি, ফিজিক্যালি, তাহলে তুই বুঝতে পারবি যে এক্স্যাক্টলি এটাই হবে। ফিজিক্যালি কিভাবে আমি এক্সপ্লেন করতে পারি ব্যাপারটাকে, তাহলে আমার পোটেনশিয়ালের ডেফিনেশনে যেতে হবে। পোটেনশিয়ালের যে অ্যাকচুয়াল ডেফিনেশন ছিল, পোটেনশিয়াল ডেফিনেশন কি ছিল, যে কোনো একটা আধানকে যদি আমি ইনফিনিটি থেকে ভেবে দেখ ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো একটা পয়েন্টে নিয়ে আসি, তাহলে যে ওয়ার্ক ডান, ইনফিনিটি থেকে নিয়ে আসতে যে ওয়ার্ক ডান, সেটাই পোটেনশিয়াল। তাহলে ইনফিনিটি থেকে যদি নিয়ে আসতে চাই আমি, তাহলে সারফেস পর্যন্ত নিয়ে আসতে কত পোটেনশিয়াল, সারফেস পর্যন্ত নিয়ে আসতে দেখ যে কার্যটা করতে হবে, খুব ভালো করে বুঝ ব্যাপারটা, সারফেস পর্যন্ত নিয়ে আসতে যে কার্যটা করতে হবে, সারফেসের এই ভেতরে কোনো পয়েন্টে নিয়ে আসতো সে একই কার্য করতে হবে। কেন বল দেখি? কারণ ভেতরে পোটেনশিয়াল ফিল্ড জিরো, তো বিষয়টা বুঝ। সাপোজ মনে কর আমি এখানটা বাউন্ডারি দিয়ে দিচ্ছি, এখানে একটা বাউন্ডারি দিয়ে দিলাম, তাহলে এই দিকে পুরো রিজিয়নটাতে একটা ইলেকট্রিক ফিল্ড আছে দেখতে পাচ্ছি আমি, এদিকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স থাকবে, ইলেকট্রিক ফিল্ড থাকবে, সব থাকবে, ইলেকট্রিক ফিল্ড আছে। তার মানে এই দিকটা আমার বলের বিরুদ্ধে কার্য করতে হচ্ছে, তাহলে এইটা মনে করো বাউন্ডারিটা, এই সারফেসের বাউন্ডারিটা। তাহলে আমি যখন আধানটাকে নিয়ে আসছি এইখান থেকে এখান পর্যন্ত, আমি তো একটা বাধা পাচ্ছি, সে বাধা বলের বিরুদ্ধে নিয়ে আসছে, তো ইলেকট্রিক ফিল্ড দিয়ে কাজ করছে। তাহলে বাধা বলের বিরুদ্ধে নিয়ে আসতে এইখানে পর্যন্ত নিয়ে আসতে আমার একটা কৃতকার্য হয়েছে ডাব্লিউ, সাপোজ ধর, সেটাই ভি। এখন যদি মনে কর এটাকে আমি ভেতরে নিয়ে যেতে চাই, তাহলে আর কি কোনো আমাকে ওয়ার্ক ডাউন করতে হবে? আর কোনো ওয়ার্ক ডাউন করতে হবে নি, কারণ ভেতরে ই তো জিরো। তাহলে আর যদি ওয়ার্ক ডাউন করতে না হয়, তাহলে এইখানে পর্যন্ত যে ওয়ার্ক ডাউনটা করেছি সেটাই তো ওর মধ্যে এনার্জি হিসেবে স্টোর থাকবে, আর তো নতুন নতুন করে কোনো এনার্জি স্টোর হবে না। তার মানে তুই ভেতরে যে কোনো পয়েন্টে নিয়ে যা, আর বাড়তি কোনো ওয়ার্ক ডাউন করতে হচ্ছে না। তার মানে কি ভেতরে যে জায়গায় তুই চার্জটাকে এনে রাখ, কি হবে, পোটেনশিয়ালটা সেম হবে। বুঝা গেল? দিস ইজ দ্য ফিজিক্যাল এক্সপ্লেনেশন এন্ড ইজ ভেরি ক্লিয়ার। বুঝা গেল? কারো কিছু ডাউট থাকলে বল। হ্যাঁ স্যার। দিস ইজ দ্য মেইন স্যার রিজন। এখানে যে আর মাইনাস ওয়াটা আছে আর মাইনাস স্যার, হুম যে বল। আর মাইনাস ওয়ানটা আছে সেন্টারের কাছে বলতে পারবো না, তো এটা তো নিয়ার ইকুয়াল টু আর। সেন্টারের কাছে মানে সেন্টারের কাছে তখন তো বলতে পারবো না যে আর নিয়ার মানে এই যখন সেন্টারের কাছাকাছি পয়েন্টটা হবে, যে তখন তুই কি দেখ সেন্টারের কাছাকাছি পয়েন্ট হলে এটা কোনো ভ্যালিড এক্সপ্লেনেশন আসবে না ম্যাথমেটিক্যালি। দেখ আমি তোকে বলি, ম্যাথমেটিক্স হ্যাজ এ রেস্ট্রিকশন সাম, ম্যাথমেটিক্স হ্যাজ সাম রেস্ট্রিকশন। এবং ম্যাথমেটিক্স কখন ফেল করে জানিস? যখন জিরো, ইনফিনিটি এইসব আসে। দেখবি ম্যাথমেটিক্সে 0/0 কোনো এক্সপ্লেনেশন নাই, ম্যাথমেটিক্সে ইনফিনিটি বাই ইনফিনিটির কোনো এক্সপ্লেনেশন নাই, ইভেন ম্যাথমেটিক্সে 1/0 কোনো এক্সপ্লেনেশন নাই। ম্যাথমেটিক্সে এই পয়েন্টগুলোকে কিভাবে রিমুভ করা হয় জানিস? বাই ইউজিং লিমিট। তোরা পড়েছি এল হসপিটাল রুল লিমিটে? হয়নি এখনো। লিমিট ছিল ক্লাস হয়েছে 11 11 এত ছিল? 11 এগুলো সব ছিল। যাই হোক দেখ, ছিল স্যার 0/0 ফর্ম। হ্যাঁ 0/0 ফর ও ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম, 1 টু ইনফিনিটি ফর্ম সব ছিল। তো যাই হোক,
এইগুলো হচ্ছে যে ম্যাথমেটিক্সের রেস্ট্রিকশন। যেখানে এগুলো চলে আসবে সেখানে ম্যাথমেটিক্সের সাহায্যে কোনো জিনিসকে এক্সপ্লেন করা খুব মুশকিল। যেমন তুই যদি বলিস যে ভি সমান তোমার হয়ে গেল 1/4πε0 ইন্টু Q/R, তাহলে আমার তো সেন্টার আর ইকুয়ালস টু 0, তাহলে ভি কি ইনফিনিটি হবে? হুম। কি বলছি বুঝতে পারছিস? হ্যাঁ। কিন্তু তুই ভাব একটা হুম। স্ফিয়ারের আর 0 হওয়া সম্ভব? আমার ফিজিক্যাল কি বলছে, ফিজিক্স কি বলছে? যদি আর 0 হয়, স্ফিয়ারটার মনে কর রেডিয়াসটা মানে ডিসটেন্স যদি 0 হয়, তাহলে এইখানে তো একদম ডিসটেন্সটা হুম। সেটা হওয়া সম্ভব না। কারণ দেখ অ্যাকচুয়ালি আমি এটা খুব কাছাকাছি পয়েন্ট হিসাবে যেটা ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন নিচ্ছি, খুব কাছাকাছি পয়েন্ট হিসাবে, সেটা খুব দূরের পয়েন্টের জন্য আর প্রযোজ্য হবে না, এই ইকুয়েশনটা ভ্যালিড হবে না। আর ভি ইকুয়ালস টু 1/4 Q/R এর যে ইকুয়েশন ফর্মুলা, এটা ভ্যালিড হবে না ভিতরে। এইখান থেকে আমি যদি একটু বেশি দূরে চলে যাই সারফেস থেকে, আর তো এটা ভ্যালিড হবে না, কারণ তোমার চার্জ সেন্টারটা চেঞ্জ হয়ে যাবে না। তো ভোট কমে যাবে। আমার তো চার্জ ডিস্ট্রিবিউশনটাকে সেম রাখতে হবে, তাহলে আমি কাছাকাছি পয়েন্ট একটা ধরতে পারি, খুব কাছাকাছি, সেটা তো খুব একটা বেশি ভায়োলেট হচ্ছে না। কিন্তু যত আমি ভেতরে চলে আসবো তত তত ওর সাপেক্ষে চার্জ ডিস্ট্রিবিউশনটা আর থাকছে, পাওয়া যাচ্ছে না। ক্লিয়ার? হুম। তাহলে দেখ ব্যাপারটা হচ্ছে যে আমরা সবসময় ওই ম্যাথমেটিক্স ডাইরেক্ট আমার যেটা চোখে দেখতে পাচ্ছি ম্যাথমেটিক্সের যে আর এর মান এত হচ্ছে, এক্স এর মান এত হচ্ছে, সবসময় ডাইরেক্ট ইউজ করে দিলে খুব মুশকিল। তার আগে আমাকে ফিজিক্যালি কেসটা বুঝতে হবে কি আছে এখানে, ফিজিক্যালি ব্যাপারটাকে কি বোঝাচ্ছে। এই 0/0 ঘটনাটা জানিস তো? বলছে এই আর্যভট্ট যখন 0 আবিষ্কার করেছিল, 0, ও স্যারকে কোশ্চেন করেছিল, বলছে মনে করুন আপনার কাছে একটাও চকলেট নাই আর একজন স্টুডেন্ট নাই, কি করে ভাগ করবেন? কি বলছে বুঝতে পারছিস? মানে স্যার ভাগ শেখাচ্ছে, স্যার চকলেট দিয়ে স্যারকে বলেছে স্যার মনে করুন আপনার কাছে একটাও চকলেট নাই আর একটাও স্টুডেন্ট নাই, আপনি ভাগ করুন, কত রেজাল্ট হবে? কি বলছি বুঝতে পারছিস? তার উপরে বুঝতে পারছিস ম্যাথমেটিক্সে? চকলেট নেই তো ভাগ করবো কি করে? হ্যাঁ হ্যাঁ, চকলেট নেই তো কি ভাগ করবো? তাহলে আর স্টুডেন্টও নাই, যদি ভাগ চকলেট দরকার নাই। তার মানে কি নো ফিজিক্যাল এক্সপ্লেনেশন, তুই কোনো এক্সপ্লেনেশনে পৌঁছাতে পারবি না এরকম সিচুয়েশনে। তার মানে তুই বুঝতে পারছিস এমন একটা ফিজিক্যাল সিচুয়েশন দেওয়া আছে যে সিচুয়েশনটা এক্সিস্ট করেনি। তাহলে আমার সেই সিচুয়েশনটাকে এক্সপ্লেন করার তো কোনো বাধ্যবাধকতা নাই। আমি কেন এক্সপ্লেন করতে যাবো সেই সিচুয়েশনটাকে যেটা এক্সিস্টই করেনি? ওই জন্যই বলা হচ্ছে এগুলো হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম, ইনডিটারমিনেট ফর্ম বলা হয় এগুলো। এবং এগুলো নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই, কারণ মাথা ঘামিয়ে লাভ নাই। there is no physical significance of infinity, it is just a mathematical term, এর কোনো এক্সপ্লেনেশন নেই। ইনফিনিটি মানে কি? ইনফিনিটি কোন, তুই আমাকে একটা সংখ্যা রেখার সাইডে একটা পয়েন্ট দেখাতে পারবি যে পয়েন্ট ইনফিনিটি জিওমেট্রিক্যালি? ওই সবসময় ডট ডটে দেখাতে পারতো, অনেক দূর চলে গেছে, কত দূর চলে গেছে কেউ জানে। মানে ব্যাপার হচ্ছে মনে কর আমার কাছে একটা চিনির দানা আছে, একটা চিনির দানা আছে, এটা ফাইনাইট। আমার কাছে 10টা চিনির দানা আছে, এটা ফাইনাইট। বা স্যান্ড পার্টিকেল আছে, বালির কণা আছে 10টা, ফাইনাইট। এবারে যদি বলি যে আমার কাছে 1 বস্তা বালি আছে, স্যান্ড পার্টিকেল আছে, তুই বল দিই কতগুলো স্যান্ড পার্টিকেল? তুই বলতে পারিস ইনফাইনাইট নাম্বার অফ স্যান্ড পার্টিকেল, নো প্রবলেম। কি বলছি বুঝতে পারছিস? দিস ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ ইনফিনিটি। একটা সাপেক্ষে অনেক বোঝাতে, অগণনযোগ্য কিছু টার্মকে বোঝাতে ডিসক্রিট গোনা যাবে অথচ অগণনযোগ্য। মানে নাউনটা অ্যাকচুয়ালি কাউন্টেবল নাউন বলতে গেলে, গোনা যাবে। কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন বুঝিস তো? গোনা যাবে কাউন্টেবল নাউন, বাট প্রবলেমটা হচ্ছে কি আমার পক্ষে গোনা সম্ভব নয়, এবং সবথেকে বড় কথা গোনার প্রয়োজন নাই।
তাহলে নাউনটা কোন টাইপের নাউন, এই বিষয়ে সন্দেহের কোনো কারণ নেই। অথচ আমার সেটা এত পরিমাণ যে সেটাকে আমি ইনফিনিটি দিয়ে প্রকাশ করতে পারি। এই কারণে ইনফিনিটি ইউজ হয়, এই কারণে এইটা ইনফিনিটির ফিজিক্যাল সিগনিফিকেন্স। যে 1 যদি প্রচুর বড় একটা টার্ম থাকে সেটা জিরোর কাছাকাছি আমি বলতে পারি, ওই জন্য 1/ইনফিনিটি সমান 0 বলা হয়। মনে করো 1/, আমি 1-এর গায়ে 14টা শূন্য দিয়ে দিলাম, তাহলে সেটা তো 0-র খুব কাছাকাছি। 0 পয়েন্ট কত হোক, 14টা 0 1, তাহলে এইগুলো নিয়ে কিছু লাভ আছে? আমি 0ই নিলাম। তাহলে 1/, অনেক বেশি টার্ম মানে হচ্ছে যে 0। এইগুলো হচ্ছে এর ফিজিক্যাল সিগনিফিকেন্স। কাজেই ওইগুলো ম্যাথমেটিক্সে মানে ফিজিক্সের কোনো ইকুয়েশনে, ফিজিক্সের যখন কোনো ইকুয়েশন নির্ণয় করা হয়, ম্যাথমেটিক্সের সঙ্গে ফিজিক্সের এই ডিফারেন্স, মেন ডিফারেন্স, যে ফিজিক্সে আমি যখন কোনো একটা ইকুয়েশন ডিরাইভ করি, কোনো একটা ইকুয়েশন যখন আমি ডিরাইভ করি, সেখানে ম্যাথমেটিক্সের সঙ্গে সঙ্গে ফিজিক্যাল ফেনোমেনাটাকে লক্ষ্য করা হয়, যে আমি কোন ফিজিক্যাল ফেনোমেনার জন্য এটা করছি। উইথ ভ্যালিড রিজন আমি ম্যাথমেটিক্সকে ইউজ করি এখানে। ম্যাথমেটিক্স ইজ ইউজ ইন ফিজিক্স বাট নট ডাইরেক্টলি। যেখানে যেখানে প্রয়োজন নাই সেখানে ডাইরেক্টলি ব্যবহৃত হবে, যেখানে যেখানে প্রয়োজন আছে বাই মডিফাইড ওয়েতে ইউজ হবে। কি বলছি বুঝতে পারছিস? তাই তোকে কিন্তু ম্যাথমেটিক্সে যখন কোনো একটা কন্ডিশন তুই অ্যাপ্লাই করবি, তখন তোকে ফিজিক্যাল যে ঘটনাটা সেটা লক্ষ্য রাখতে হবে, তারপর তো সেটা ইউজ করতে পারিস। আমরা এইগুলোর সম্মুখীন আরো হব পরে পরে অনেক, আমি তখন বলবো। অনেক ক্ষেত্রে আমরা ওটাকে লিমিট নিয়ে ওই ডিসক্রিপেন্সিটা দূর করব। যে মনে করো আমরা এক্সপেরিমেন্টের সাহায্যে একটা জিনিস ডাইরেক্ট দেখতে পাচ্ছি, সবটা তো লিমিটেশন হয়নি। ঠিক আছে, এটা বোঝা গেছে আশা করছি। স্যার বল। বলি যে সবটা তো আবার লিমিটও হয়নি। লিমিটে হয়নি মানে কি? লিমিট হচ্ছে বেসিক একদম, তারপরে এবার তুই যতদূর যাবি ওখান থেকে, মানে ফার্স্ট অ্যাটেম্পট ওটা। ঠিক আছে, ওটা ফার্স্ট অ্যাটেম্পট। মানে এই তো সকালবেলায় আমি চা খেলাম, আমি কি জন্য চাটা খেলাম? আমার কি পেট ভরে গেল, আরো খাবো তো পরে। কিন্তু এটা একটা ফার্স্ট অ্যাটেম্পট, একটু মানসিক ক্ষুধাটা হলো নিবারণ হলো, স্টার্টিং হলো এটা। মানে এইটা দিয়ে আমি এইটা বোঝাতে পারলাম যে মানুষের খাবার দরকার, কতটা খাবার দরকার সেটা তো ডিপেন্ড করছে ম্যান টু ম্যান, বাট ওটা একটা স্টার্টিং। ঠিক আছে, এবারে যা যা মডিফিকেশন দরকার সেটা করা হবেই, কিন্তু লিমিট ইজ দ্য স্টার্টিং অফ ক্যালকুলাস বলতে পারো। একদম একদম স্টার্টিং নয়, কিন্তু এই ধরনের প্রবলেম গুলোকে অ্যাভয়েড করার জন্য যে স্টার্টিং, সেটা আমি বলতে পারি। যাই হোক, আমরা নেক্সট টপিক্সে যাব। তাহলে এইটাতে আরেকটা জিনিস এখানে বুঝতে পারলি যে এইটা এমন একটা জায়গা গোলীয় খোলকের ভেতর যেখানে পোটেনশিয়াল কনস্ট্যান্ট বাট ই ইকুয়ালস টু 0, মানে এমন একটা জায়গা